আমাদের নিয়মিত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যেই জেনে গেছেন যে আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজে হাত দিয়েছি। সেটি হলো প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষদের চিকিৎসা বাণিজ্য থেকে বের করে এনে তাদের আর্থিক সাশ্রয় করা। আর এজন্য আমরা পরীক্ষামূলকভাবে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামকে নির্বাচন করে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি। আমরা ইতোমধ্যেই বেশ কিছু উঠোন বৈঠক করেছি। সেখানে আমরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করেছি। গ্রামের মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আশাবাদী আমাদের প্রকল্প সফলতা লাভ করবে। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. আমাদের একটা উদ্দেশ্য হলো, আমার পরিচয়টা তো ওইভাবে দেওয়া হয় না এখনো। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমি একজন চিকিৎসক। আমি খুলনায় প্র্যাকটিস করি। খুলনায় আমার চেম্বার। আমরা চেম্বারে অনেক রোগী দেখি, রোগীরা আসে, সুস্থ হয়। আমি ব্যক্তিগতভাবে চিকিৎসকের কাজ কি, মানুষের অসুখ বিসুখ হবে, চিকিৎসা করবে, তাই তো? ওষুধ লিখে দেবে, ওষুধ খাবে রোগীরা। আমি ব্যক্তিগতভাবে একটু ভিন্ন চিন্তা করি, অন্যরকম চিন্তা করি। সেই চিন্তাটা হলো এরকম যে আমার কাছে যেন আশা না লাগে, বা কারো কাছে যেন, কোনো ডাক্তারের কাছে যদি মানুষের না যেতে হয় তাহলে তো ভালো হয়। তার মানে কি, অসুখ যদি না হয় তাহলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এখন অসুখ হলে কি হয়? অসুখ হলে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, যে টাকাটা আমাদের আগে থেকে জমানো থাকে না। আমাদের অসুখ হতে পারে, এই জন্যই টাকা জমাই আমরা, কেউ জমাই না। হঠাৎ করে একটা অসুখ যদি হয়ে যায় এবং বড় সড়ো অসুখ যদি হয় তাহলে তো ঘটি বাটি বেচা লাগে। তো এখন আমি চিন্তা করলাম যে যদি আমরা এরকম একটা উদ্যোগ নিতে পারি যে মানুষের রোগ ব্যাধি একটু কম হয়, বা হলেও সে যদি প্রাকৃতিকভাবে এটার থেকে সুস্থ হতে পারে ওষুধ ছাড়া, তাহলে গরিব মানুষদের বিশেষ করে অনেকগুলো টাকা বেঁচে যাবে। অসুখ হলে যে শুধু টাকা খরচ হয় তাই কিন্তু না। অসুখ হলে দেখেন, আপনি যদি 5 দিন বিছানায় পড়ে থাকেন, আপনার ঘর সংসার এলোমেলো হয়ে যাবে, একদম সব উল্টাপাল্টা হয়ে যাবে। বা ঘরের যিনি কর্তা আছেন তিনি যদি 5 দিন বিছানায় পড়ে থাকেন, তাহলে তো এলোমেলো সব, আয় রোজগার বন্ধ হয়ে যাবে। তাহলে অসুখ হইলে কিন্তু অনেক ধরনের ক্ষতি, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি। সেই ধকল কাটায় উঠতে ওষুধ তো খাইলেন, তারপরেও দেখা যাবে আরো বেশ কিছুদিন ধরে সেই অসুস্থতা বা দুর্বলতা ইত্যাদি চলছে। তাইলে অসুখ কি করে ঠেকানো যেতে পারে? অসুখ কি করে ঠেকানো যেতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। যে কেউ তো আর ইচ্ছা করে ডেকে আনে না রোগ, আনে, তাহলে অসুখ কি করে ঠেকানো যেতে পারে? অসুখ ঠেকানো যেতে পারে শুধুমাত্র কেন অসুখ হয়, কি করলে অসুখ হবে না, সেগুলো যদি আমরা জানি, তাই তো? আমাদের যদি জ্ঞান থাকে তাহলে আমরা অনেক রোগ ব্যাধি, অনেকগুলো রোগ আছে যেগুলো ঠেকানো যায় আসলে। বিশেষ করে যে রোগগুলো আমাদের জন্য সব থেকে ভয়াবহ, জ্বর সর্দি কাশিতে কিন্তু অত বেশি একটা ঝামেলা হয় না। ওই 2, 4, 5, 10 টাকার ওষুধ খালি 7 দিনে সারবে, ওষুধ না খালি 1 সপ্তাহ সারবে। কিন্তু আমাদের সব থেকে বেশি ভয় কোন জায়গাটায়, বা খরচ কোথায় বেশি হয়, বা ঝামেলা কোথায় বেশি হয়, সেটা হচ্ছে যদি কারো হার্ট অ্যাটাক হয়, যদি কারো স্ট্রোক হয়, যদি কারো ডায়াবেটিস হয়। এই ধরনের কিছু রোগ আছে বড় বড়। যদি কারো কিডনি ফেল করে, যদি কারো লিভারের সমস্যা হয়, তখন কিন্তু একটা বড় ধরনের ধাক্কা, এবং সেখান থেকে সেরে ওঠা বেশ টাফ, অনেক টাকার ব্যাপার। এই যে রোগগুলোর নাম বললাম, এই বড় বড় রোগ, এগুলো কিন্তু ঠেকানো যায়। জ্বর জারি হয়তো ঠেকানো যাবে না, একটু বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে, একটু ঠান্ডা লাগলে সর্দি হতে পারে, কাশি হতে পারে। কিন্তু বড় বড় রোগ যেগুলোর কথা বললাম, এগুলোর অধিকাংশই কিন্তু ঠেকানো যায়। কিছু কিছু ঠেকানোর জন্য ভ্যাকসিন আছে, আর যেগুলোর ভ্যাকসিন নাই সেগুলো আমাদের জীবন যাপনে যদি আমরা কিছু পরিবর্তন আনি, আমরা যদি একটু জানি যে আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কি করা উচিত, এগুলো যদি আমরা একটু জানি, তাহলে আমাদের এই রোগগুলো কিন্তু ঠেকানো সম্ভব। ঠেকানো সম্ভব না হলেও যদি শুরুতেও ধরা পড়ে অ্যাটলিস্ট, তাহলেও কিন্তু অনেক কম খরচে সেরে ওঠা যায়। এখন শুরুতেই যদি ধরা পড়ে, যে সেটা কিভাবে সম্ভব, সেটা তাহলে আমার জানতে হবে আসলে যে এই রোগের লক্ষণগুলো কি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার বোধহয় এই রোগ হতে যাচ্ছে। যেমন কিডনি কিন্তু কারো একদিনে নষ্ট হয় না, বা লিভার, এটা কিন্তু কারো একদিনে নষ্ট হয় না, অনেক বছর ধরে এটা আস্তে 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 নষ্ট হয়। শুরুতে অনেক লক্ষণ থাকে যেগুলো আমরা গায়ে লাগাই না, জানিই না আমরা যে এটা একটা লক্ষণ হইতে পারে, এটা যে লক্ষণ হইতে পারে এটা আমরা জানি না। এরপরে আসি আমরা যে এইরকম কিছু রোগ ব্যাধি আছে, যে রোগ ব্যাধিগুলো, অথবা অধিকাংশ রোগ ব্যাধি কিন্তু আমরা ওষুধ ছাড়াই সেরে তুলতে পারি। যেমন সামনেই যদি একটা উদাহরণ দিই, সিম্পল, আমাদের পাশেই কিন্তু একটা পেয়ারা গাছ আছে। আপনি কি জানেন যে এই পেয়ারা পাতা কত উপকারী? কি জানেন একটু বলেন তো, পেয়ারা পাতা কি কি উপকার হয়, কি ভালো হয়? এই পুরোটা না জানলে তো হবে না। কিভাবে, কখন, কতটুকু, কিভাবে,
তো এই পেয়ারা পাতা কিন্তু বিশেষ করে উনি যেটা বলেছে আর কি অনেক রোগের কাজে দেয়, তার মধ্যে বিশেষ করে দাঁতের ব্যথার অসাধারণ কাজ করে। দাঁতের ব্যথার আর একটা ওষুধ আমাকে কিন্তু সবার ঘরে কম বেশি আছে, লবঙ্গ, অসাধারণ কাজ করে। একদম ব্যথা যদি হয় কারো পোকায় খাওয়া দাঁত অথবা যে কোনো ব্যথা, চাবায় যদি সেই জায়গায় রেখে দেন 5 মিনিটের মধ্যে ব্যথা করে। তো এখন এইরকম কিছু জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা অনেক ছোটখাটো সমস্যা কিন্তু ঘরেই আমরা সেরে ফেলতে পারি, যেগুলোর জন্য হয়তো বড় কিছুর দরকার হবে না। সব রোগের জন্য ওষুধ লাগে না। এই কারণে আমরা দাদার সাথে বা দাদা এবং আমরা মিলে একটা উদ্যোগ নিয়েছি যে 6ঘড়িয়া গ্রামে আমরা কিন্তু এর আগে আরো বেশ কয়েকটা মিটিং করেছি, এরকম আরো বিভিন্ন জায়গায় আমি জায়গাগুলোর নাম সব বলতে পারবো না, আমরা বেশ কয়েকটা মিটিং করেছি। আমরা মানুষকে এটা জানানোর চেষ্টা করছি যে এরকম একটা কাজ করতে চাই। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই গ্রামের মানুষদেরকে সুস্থ রাখা এবং সেটা প্রাকৃতিকভাবে সুস্থ রাখা এবং তাদের চিকিৎসা ব্যয়টা কমানো, যেন আপনাদের অসুখ বিসুখ কম হয়, যাতে ডাক্তারের কাছে কম যেতে হয়, ওষুধ কম খেতে হয়। জীবনের জন্য তো অনেক কিছু করতে হয়, কিন্তু দেখেন মজার ব্যাপার হলো যে আমরা জীবনের জন্য অনেক কিছু করি। এই যে গরু আনতে যাওয়া, জমি চাষ করা, রান্না বান্না করা, ব্যবসা বাণিজ্য করা, যে জন্যে করা সেইটার প্রতি আমাদের কোনো খেয়াল নেই। আমাদের এত কিছু করা কেন? একটু ভালো থাকার জন্য। তো ভালো থাকা মানে কি? সুস্থ থাকা, মনে শান্তি থাকা, শরীর ভালো থাকা, রোগ না থাকা, এগুলো তো ভালো থাকা। কিন্তু ধরেন আপনি এই কাজ করে অসুস্থ হয়ে পড়লেন, পরে কি হলো? কাজ করে টাকা আসলো, সেই টাকা আবার আমারে দিয়ে দিতে গেল, মানে ডাক্তারে দিয়ে দিতে গেলো। লাভ হলো কি? হলো কিছু? হলো না তো। তাহলে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন তো? আমরা ঘরে সিন্ধুকে আটকায় রাখি অনেক জিনিস, লকারে আটকায় রাখি অনেক জিনিস, অনেক যত্ন করে গুছায় রাখি অনেক জিনিস, সোনা দানা টাকা পয়সা, এগুলো আমরা অনেক যত্ন করে রাখি। কিন্তু এগুলো কি আসলে অত বেশি মূল্যবান? যত মূল্যবান আপনার শরীর, যত মূল্যবান আপনার শরীর, এত মূল্যবান কিন্তু এগুলো না। যখন আপনি অসুস্থ হবেন, হাসপাতালে বিল দিতে না পারলে আপনি সব বের করে বেচে দেবেন, অর্ধেক দামে, পানির দামে বেচে দেবেন। তাহলে সবচাইতে মূল্যবান আসলে একটা মানুষের কাছে তার সুস্থতা। ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমরা। তো ঠিক একইভাবে এই শরীর থাকতে আমরা আসলে কেউ শরীরের মর্যাদা বুঝি না। একটা মানুষ কত তাড়াতাড়ি বুড়ো হবে, একটা মানুষের কি কি অসুখ বিসুখ হবে বা হবে না, এমনকি একটা মানুষ কবে মারা যাবে সেটাও নির্ভর করে তার জীবনযাপন, সে কেমন কাজ করে, সে কি খায়, সে কিভাবে চলে, এগুলোর উপরে। জাপানে একসময় মানুষের গড় আয়ু ছিল অনেক কম, 30-40 বছর। চীনেও ঠিক তাই ছিল। সেই দেশের সরকার নানা ব্যবস্থা নিয়ে আজকে তাদের গড় আয়ু, জাপানে তো এখন 100 বছরের উপরে গড় আয়ু, মানে প্রত্যেকটা নাগরিক 100 বছরের উপরে বাঁচে, এবং এটা বাস্তব। এটা কিন্তু ওষুধ দিয়ে হয়েছে, ওটা কিন্তু সেরকম না। সেটা কিন্তু এই যে আমি যেটা বললাম, জাপানে মূলত তারা এই প্রাকৃতিক ভাবেই কিন্তু সুস্থ থাকে, চীনেও তাই এবং আরো অনেক জায়গায়। জাপানে একটা গ্রামই আছে যে গ্রামের মানুষ সম্পূর্ণভাবে প্রাকৃতিক চিকিৎসা নিয়ে তারা ভালো আছে, এবং সেই গ্রামটাই মডেল। সেই গ্রামেই হচ্ছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ 100-150 বছর টনটন করে হেঁটে বেড়াচ্ছে, 120 বছর 22 বছর বয়স টনটন করে হেঁটে বেড়াচ্ছে, সব কাজ করতেছে। আমাদের তো 100 বছর হলে মাজার নুয়ে যায় এরকম। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কি আসলে আমাদের উদ্দেশ্যটা, উনি যেটা বললো বা আমি যেটা বললাম, এটা কি বুঝতে পারছেন যে আমরা আসলে কি করতে চাই বলেন তো? আমরা আপনাদেরকে সুস্থ রাখতে চাই এবং আপনাদের চিকিৎসা ব্যয়টা কমাতে চাই। চিকিৎসা ব্যয়টা তখনই কমবে যখন আপনি সুস্থ থাকবেন, আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। সেজন্য আপনাকে কিছু জিনিস জানতে হবে। আমাদের রান্নাঘরে যে জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, এর প্রত্যেকটা অসাধারণ ওষুধ, অনেক দামি ওষুধ। আজকে সারা পৃথিবীতে হলুদ দিয়ে ওষুধ তৈরি হচ্ছে, আজকে সারা পৃথিবীতে আদা দিয়ে ওষুধ তৈরি হচ্ছে, যে বললাম লবঙ্গর কথা, লবঙ্গ দিয়ে ওষুধ তৈরি হচ্ছে। সূর্যের আলো আমরা বিনা পয়সায় পাই, সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের হাড় মজবুত করে। এই যে যত ব্যথা বেদনা হয়, এর একটা প্রধান কারণ কিন্তু ভিটামিন ডির অভাব। একটা ভিটামিন ডি ক্যাপসুলের দাম 40-45 টাকা, অথচ সেই জিনিসটা কিন্তু আমরা ফ্রি পাই। আমরা যে বাতাস বা শ্বাস নেই, এই যে এখন আপনি শ্বাস নিচ্ছেন না, এই শ্বাসের সাথে আমরা মূলত অক্সিজেন নেই, অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি। এই অক্সিজেনটা যদি সারা জীবনে আপনি যে পরিমাণ অক্সিজেন নিচ্ছেন, এটা যদি সিটি মেডিকেলে যে নিতে হতো, তাহলে আপনার 3বার জন্ম নিয়ে আয় করে বিক্রি করলেও সেই টাকা পরিশোধ করতে পারতেন না। হাসপাতালে গেলে বোঝা যায় যে অক্সিজেনের দাম কত, অথচ আপনি ফ্রি পাচ্ছেন। তারপরেও কিন্তু আমরা এই অক্সিজেনের সম্পূর্ণ ব্যবহার জানি না। আমার শরীরে প্রতিটা কোষে
আমাদের শরীর কিন্তু কোটি কোটি কোষ দিয়ে গঠিত। কোষ মানে বুঝবেন, ধরেন ইট, এই বিল্ডিংটা যেমন একটার উপর আর একটা ইট দিয়ে গাঁথা হয়েছে, আমাদের শরীরটা এরকম কোটি কোটি কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না, হাজার হাজার কোটি কোষ। এই প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন পৌঁছায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঠিকঠাক মতো এই অক্সিজেনের ব্যবহার জানি না। এই অক্সিজেনের সঠিক ব্যবহারের জন্য একটা ব্যায়াম আছে যেটাকে বলে প্রাণায়াম। বেশ কিছু নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাস নিয়ে শুধুমাত্র শ্বাসকে ব্যবহার করে, দ্যাট মিনস অক্সিজেন, শ্বাসকে ব্যবহার করে, শ্বাসের মধ্যে দিয়ে আমার কি অক্সিজেন নেই, এই অক্সিজেনটাকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য কিছু প্রক্রিয়া আছে। তার মানে সেটাকে আমরা বলছি শ্বাসের ব্যায়াম, ইংরেজিতে ব্রিদিং এক্সারসাইজ, সংস্কৃতে প্রাণায়াম। এই প্রাণায়াম করেই অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়। কিছু ব্যায়াম আছে যেগুলো করলে আপনি অনেক রোগ থেকে ভালো থাকবেন। যেমন ধরেন যে আপনাদের যে এখন বয়স হয়ে গেছে কম বেশি, প্রত্যেকেরই কিন্তু কম বেশি হাঁটুতে মাজায় ব্যথা আছে। যেমন উনি নিচে বসতে পারতেছে না, টুলে বসতে ব্যথা আছে। এই ব্যথার জন্য আপনি যদি ওষুধ খান 2 দিন ভালো থাকবেন, তারপর আবার খেতে যাবেন, এবং দীর্ঘদিন যখন আপনি এই ব্যথার ওষুধ খেতে থাকবেন, একটা সময় দেখবেন যে আপনার কিডনিটা নষ্ট হয়ে গেছে, আপনার পাকস্থলী ফুটো হয়ে গেছে, আপনার লিভারটা নষ্ট হয়ে গেছে। ডাক্তারও বলে দেয় যে ব্যথার ওষুধ যত কম খাওয়া যায়। তাহলে এই ব্যথার ওষুধ কিন্তু ব্যথা কমানোর সমাধান না। ব্যথা কমানোর সমাধান কিন্তু প্রাকৃতিক ভাবেই করা সম্ভব। ওই যে একটু রোদের আলো লাগানো, কিছু ব্যায়াম করা, কিছু খাবার আছে যেগুলো ব্যথা কমাতে সাহায্য করে, কিছু খাবার আছে যেগুলো ব্যথা বাড়ায়, সেগুলো না খাওয়া। তাহলে আমাদেরকে জানতে হবে। এখন এই জানাজানিগুলো এইরকম একদিনের আধা ঘন্টা 1 ঘন্টার মিটিংয়ে কিন্তু সম্ভব না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন আমরা চাই কি যে এই নলেজটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক, প্রত্যেকটা ঘরেই যেন এই নলেজটা থাকে। যেমন আমরা কি জানি যে একটা মানুষ স্ট্রোক করছে কি না? ধরেন একটা মানুষ ঘরে অজ্ঞান হয়ে পড়ে গেল, সে কি আসলে স্ট্রোক করে অজ্ঞান হলো, নাকি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হলো, নাকি তার ব্লাড সুগার কমে যে অজ্ঞান হলো, নাকি সে হার্ট ফেল করে অজ্ঞান হলো, নাকি তার রক্তচাপ কমে গিয়ে অজ্ঞান হলো? আমরা কিন্তু বুঝতে পারি না বুঝতে পারে আমরা একটা প্যানিক হয়ে যাই, কোথায় নেব, কি করব, হ্যাঁ এই একটু হাতে পায়ে তেল ডলে, এই একটু মুখে একটু পানের ছিটা দেই, এই নানা কিছু করতে করতে দেখা যায় যে একটা সময় যে আমরা তারা বলি যে না শিগগিরই হাসপাতালে নিয়ে চল, ততক্ষণই কিন্তু হয়তো রোগীটা মারা যেতে পারে। কিন্তু যদি আমরা বুঝতে পারতাম যে স্ট্রোক করেছে, স্ট্রোক করলে 3 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে নেওয়া যায়, 3 ঘন্টা, তাহলে সেই রোগীর মরার কোনো চান্স, সে বাঁচবেই, একটা ইনজেকশন দিলেই সে বেঁচে। হার্ট অ্যাটাক যদি কারো করে, তাহলে তাকে যদি 6 ঘন্টার মধ্যে, মানে সর্বোচ্চ সময় 6 ঘন্টা, এর মধ্যে 1 ঘন্টার মধ্যে হলে আরো ভালো, 6 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তাহলে সেই রোগীর মরার সম্ভাবনা 0%। তাহলে আমাকে তো আগে বুঝতে হবে আসলে যে এটা কি হার্ট অ্যাটাক নাকি এটা স্ট্রোক। তাহলে এই জিনিসটা জেনে রাখা ভালো না? জীবনে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি। একটা ছোট্ট গল্প বলে শেষ করে দেব। সেটা হলো, এই গল্পটা জানেন সব, একটা কবিতা আসলে, 16 আনাই মিছে। আপনারা কে কে পড়ছেন আমি জানি না, আমাদের সময় এটা পাঠ্যবইতে ছিল, আপনিও পড়েছেন। একজন শহুরে বাবু অনেক জ্ঞান গরিমা নিয়ে আসছে গ্রামে, সে নৌকায় করে নদী পার হচ্ছে। তো মানে মাঝির এসে জিজ্ঞেস করতেছে যে মাঝি, তুমি কি জানো সূর্য কেন ওঠে বা সূর্য কেন ডোবে? এরকম অনেক জ্ঞানের প্রশ্ন করতে, কবিতায় লেখা, আমি সংক্ষেপে বলছি আপনাদের। মাঝি তাকে বলছে, ভাই আমি মূর্খ মানুষ, এত কিছু তো আমার জানার কথা না, আমি এগুলো জানি না। তখন ওই বাবু বলতেছে, তোমার তো জীবন 12 আনাই মিশে, মানে 4 আনা 8 আনা করতে করতে 12 আনা মিশে বানাই দিছে আর কি। যে তুমি এইটুকুই জানো না যে সূর্য কেন ওঠে, তাতে তোমার জীবন 4 আনাই মিশে। তুমি জানো না যে চন্দ্র কেন ওঠে, তাহলে তো তোমার জীবন 8 আনাই মিশে। এই করতে করতে 12 আনা বানাই দিছে। এর মধ্যে উঠেছে ঝড়, ঢেউয়ে নৌকা উথাল পাথাল অবস্থা, নৌকা ডুবে যায় অবস্থা। তখন মাঝি বলতেছে, বাবু আপনি কি সাঁতার জানেন? তখন বলতেছে না। বলছে, আপনার জীবন 16 আনাই মিশে। নৌকা ডুবে গেল, ওই বাবু তার অসীম জ্ঞান নিয়ে সলিল সমাধি হয়ে গেল, আর মাঝি সাঁতরায় পাড়ে উঠে চলে আসে, তার 12 আনা মিশে জীবন নিয়ে সে পাড়ে চলে আসে। তাহলে কিছু জ্ঞান আছে যেগুলো সবসময় বইয়ে হয়তো পাওয়া নাও যাইতে পারে, কিন্তু আমাদের জীবনের জন্য সেই জ্ঞানগুলো অত্যন্ত জরুরি। ওই যে বললাম যে আপনি যদি জানেন যে আপনার একটা হার্ট অ্যাটাক কখন হয়, কি দেখলে বুঝবো এটা হার্ট অ্যাটাক, এবং তখন আমি কি করব, এই ছোট্ট একটু জ্ঞান যেটার জন্য আপনার কোনো পয়সা লাগছে না, তাহলে কিন্তু আমি এই লোকটার জীবন বাঁচাইতে পারেন। কারণ তাকে যদি হাসপাতালে নিলেই হলো, কিন্তু আপনাকে বুঝতে হবে। আবার দেখা গেল যে আপনি হার্ট অ্যাটাক হয় নাই, অন্য কিছু হয়েছে, আপনি তাকে নিয়ে গেলেন, কিছু টাকা খরচ হলো, হাসপাতালে নিলে তো ওরা সঙ্গে সঙ্গে আইসিইউতে নেবে, এ করবে তা করবে, অহেতুক কিছু টাকা নষ্ট হবে, আসলে তার কিছু হয়েছিল না। তাহলে না জানার কারণে আপনার টাকা খরচ হতে পারে বেশি, আবার না জানার কারণেই একটা লোকের জীবন চলে যেতে পারে। তো এইরকম কিছু ছোট জ্ঞান
যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। আপনারা ছোটবেলায় দেখছেন যে হলুদের ব্যবহার কোথাও একটু ছাগলের পা কেটে গেলে, কেউ একটু ভেঙে গেলে হলুদ লাগাই দিত না? সেই জায়গাগুলো ইনফেকশন হওয়ার রেকর্ড কিন্তু পাওয়া যায় নাই। হলুদ লাগালে ইনফেকশন হয়েছে এরকম রেকর্ড কিন্তু 0%। কিন্তু নামি দামি হাসপাতালে বিশাল সার্জন দিয়ে অপারেশন করার পরে ইনফেকশন হয়েছে এরকম বহু রেকর্ড আছে। এমনকি আমাদের দেশের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ আমেরিকার মতো হাসপাতালে অপারেশন করার পরে অপারেশন পরবর্তী ইনফেকশনে মারা গেছে। উনি কিন্তু অপারেশনের জন্য মারা যায়নি, এবার ওই রোগে মারা যায়নি, অপারেশন সাকসেসফুল, সবই ঠিক আছে, অপারেশন পরবর্তী যে ইনফেকশন ওই রকম একটা হাসপাতালে, আমেরিকার বেলভিউ হাসপাতাল, খুব নাম করা। তাহলে দেখেন হলুদ কত পাওয়ারফুল, যে এখনো পর্যন্ত হলুদ লাগানোর পরে ইনফেকশন হয়েছে এরকম রেকর্ড কিন্তু পাওয়া যায়। ঠিক একইভাবে অনেক জিনিস আছে আমাদের, যেমন আপনাদের গ্যাসের সমস্যা যারা বলতেছেন, এই গ্যাস করে তো কম টাকার ওষুধ খাননি, কিন্তু কাজ তো কিছু হয় না। 20-40 অ্যান্টাসিড, ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, রাবিপ্রাজল, কত প্রাজল এসে বাজার ভরে গেছে, এগুলো সব ব্যবসা। এখন আবার নতুন একটা সিরাপ বেরোয়েছে গ্যাভিসল, ছোট্ট 100 মিলির একটা ওষুধ, সিরাপের দাম 150-200 টাকা, ঠিক আছে। কিন্তু সিম্পলি আপনি যদি আপনার খাওয়া দাওয়াটা একটু ঠিক করেন, নিয়ম মতো খান, তাহলে আপনার গ্যাস থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। আর যদি আপনি ওষুধের বিকল্প খুঁজতে চান তাহলে আপনি অনেক কিছু খেতে পারেন। আপনি মেথি ভিজানো পানি খেলে গ্যাস কমবে, জিরা ভিজানো পানি খেলে গ্যাস কমবে, জোয়ান ভেজানো পানি খেলে গ্যাস, কাঁচা মূলার রস খেলে কমবে, ঠিক আছে। এরকম অনেক কাঁচা মূলার রস অবধারিত ভাবে গ্যাস কমবে। সেচে বা ব্লেন্ডারে দিয়ে রস বানায় নিতে হবে। বয়স বেড়ে গেলে ভুলে যান না, মনে চায় না কোথায় একটা জিনিস রাখিয়েছেন তা মনে নেই, হয় না? কারে একটা ডাকবেন তা সে ঘোড়ার নাম গেছেন ভুলে, পরিচিত লোক কিন্তু নাম গেছেন ভুলে, ওই ঘরে এই ঘরে আসছেন কি যেন নিতে আসেন তাই সে আসে মনে নেই, হয় না এরকম প্রায়? এটা হচ্ছে ডিমেনশিয়ার লক্ষণ, মানে ভুলে যাওয়া, স্মৃতির ভ্রংশ। বয়স হলে রোগটা বেশি হয়। চাল কুমড়ার রস, কাঁচা চাল কুমড়ার রস স্মৃতিশক্তি বাড়ায়। প্রতিদিন 1 গ্লাস করে খান, 1 সপ্তাহ পরে টের পাবেন আপনার স্মৃতিশক্তি আগের থেকে কত ভালো হয়েছে। ব্রাহ্মী শাক, মেলা দামি শাক, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমরা কিন্তু উপকারী জিনিসই খাই, শাক পাতা লতা খাই, কিন্তু এই খাওয়াটা আমরা খাই অখাদ্য করে। আমাদের রান্নার প্রসেসটা ভালো না, তেল মশলা দিয়ে এটার এমন ভাবে বাগার মাগার দিয়ে এর একদম 12টা বাজায়। যদি আপনি ওষুধ আকারে খেতে, ওই যে বললাম মূলা আপনি টাকি মাছ দিয়ে বা শোল মাছ দিয়ে রান্না করে, শিং মাছ দিয়ে রান্না করে খান, কোনো সমস্যা নেই, ভালো তরকারি। পাশাপাশি যদি ওষুধ আকারে খেতে চান তখন আপনাকে কাঁচা মূলার রসই খেতে হয়, কারণ ওই রান্নাটা হলো খাদ্য আর এই মূলার রসটা কিন্তু ওষুধ, বিকল্প ওষুধ। মূলার রস দিয়ে ওষুধ তৈরি হয়, আমাদের ওষুধ আছে মূলার রস, রাফেনাস, হ্যাঁ, জাস্ট কুচি করে ব্লেন্ডারে দিয়ে সেকে নিয়ে রস খেয়ে। অনেকের ধারণা আছে মূলা খালি গ্যাস হয়, অনেকে বলে লেবু খালি গ্যাস হয়, আসলে লেবুতে গ্যাস কম। ঘটনাটা কি ঘটে, এটাও কিন্তু আমাদের না জানার জন্য। গ্যাস কিভাবে হয় এটা আগে আমাদের বুঝতে হবে। গ্যাস 2 ভাবে হয়, কাঁচা চাল কুমড়া ওই একই ভাবে খোসাটা ফালাই দিয়ে কুচি কুচি করে ব্লেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে নিলেন, ছোট কেন বড় গ্লাসে খাক না, অসুবিধা, কিন্তু অখাদ্য তো না, ও তো টেস্টও খারাপ না। ভিমরি শাকের রস করে খেতে হবে, ভর্তা করে খেতে হবে যদি আপনি ওষুধ আকারে খেতে চান। আর এমনি ভাজি করে খেলে উপকার আছে, পুষ্টি পাবেন সেখান থেকে। বুড়োগে হয় না, ব্রেনের কাজ যদি হয় তাহলে বাচ্চাকে হবে, বুড়োগে হবে না কেন? তাহলে এই যে দেখেন ভিমরি শাকে যে ব্রেন ভালো হয় এটা কিন্তু আপনি জানেন না? আচ্ছা, কিন্তু খাইছেন জীবনে কয়বার খাইছেন বলেন? গুড, রান্না করে খান ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এই রান্না করে খেলে আমরা পুষ্টি গুণটা পাই, কিন্তু ওষুধি গুণটা পাই না। একদিন একটু জুস করে খাইলেন, অসুবিধা, জানেন না, রাইট? এই যে জানেন না আপনারা, এই জানানোটার দায়িত্বটাই আমরা আসলে নিতে চাই। এবং এটা একদিনেই যে আমি 2-3টা বললাম, সবকিছুরই এরকম ব্যবহার আছে এবং প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ভাবে এর ব্যবহার আছে। কোনোটার সাথে এইটার সাথে ওইটা মিশাইতে হয়, ওইটার সাথে এটা মিশাইতে হয়। সেই জানানোর জন্য তো আমাদেরকে ধারাবাহিক ভাবে কাজ করে যেতে হয়। এই জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যেরকম একদিন না, আমরা সারা বছর ব্যাপী আপনাদের সাথে কাজ করতে চাই। এখন আমরা বিভিন্ন জায়গায় এইভাবে বসে বসে আমরা মানে আমাদের মেসেজটা পৌঁছাচ্ছি সব জায়গায়। আপনারা যদি আগ্রহী হন তাহলে দাদা যেটা বললো যে আমরা হয়তো একটা পার্মানেন্ট একটা জায়গায় নিয়মিত বসবো, স্কুলের মতো আপনারা সেখানে ক্লাস করবেন, জানবেন, ব্যায়াম করবেন, আস্তে আস্তে সেই মানুষগুলো সুস্থ হয়ে উঠবেন। এবং রসুন হার্টের একটা খুব ভালো, এবং এই যে কোলেস্টেরল কমানোর জন্য যে ওষুধ আমরা খাই প্রতিদিন, তার থেকে অনেক গুণ নিরাপদ এবং ভালো কাজ করবে রসুন। যেমন ধরেন এই যে এখন টমেটো পাওয়া যায় না, উঠছে না বাজারে, খুবই সস্তা সবজি, তাই না? আচ্ছা, আপেলের কেজি কত? তাহলে কোনটার দাম বেশি হলো? আপেলের দাম বেশি হলো। আচ্ছা, এবার আপনি বলেন তো কোনটায় পুষ্টি বেশি, আপেলে না টমেটোতে? কি করে জানেন না? আমি ভাব দেখে আপনি জানেন, গুড, দ্যাটস গুড। দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে যদি কেউ প্রতিদিন একটা করে আপেল খায় তাহলে সে ডাক্তার থেকে দূরে থাকতে পারবে। এই কথাটা বানাইছে ব্রিটিশরা। ওকে আপেল বেশি হয়,
ওরা বানাইছে, আসলেও তাই। একটা আপেলে এত পুষ্টি যে প্রতিদিন যদি কেউ একটা করে আপেল খায় তাহলে তার সাধারণ রোগ ব্যাধি হবে না। এই জন্য বলা হয় যে একটা করে আপেল খেলে তার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু রিসেন্ট গবেষণায় প্রমাণ হয়েছে যে 5টা আপেলের সমান পুষ্টি থাকে একটা টমেটো। তাহলে এইবার আপনি দামের তুলনায় যদি হিসাব করেন তাহলে কত দামি জিনিস টমেটো, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বলে আমরা এটার গুরুত্ব দেই না। প্রশ্ন হলো যে এই টমেটোটা তো আমরা রান্না করে প্রায়ই খাই, রান্না করে খেলেও এর গুণ থাকবে। ওই যে বললাম যে রান্না করে খেলে আমরা এর পুষ্টিমানটা পাবো, কিন্তু আমরা যদি ওষুধ হিসেবে খেতে চাই তাহলে আমাকে এই আকারে, যেমন কাঁচা টমেটো যদি আমরা খাই তাহলে কয়টা, বড় জোর 1টা বা 2টা খেতে পারবো, তার বেশি তো খাওয়া যায় না। ওই একই প্রক্রিয়া যদি আমরা জুস বানাই খাই তাহলে কিন্তু 5-6টা টমেটোর জুস আমরা একসাথে খাইতে পারি। তাহলে আরো বেশি পরিমাণে টমেটো একমাত্র ফল যেটা অনেক বেশি রান্না করলেও তার উপকারিতা আরো বাড়ে, পেকটিন যেটা আছে, এবং নানাভাবে টমেটো চাটনি থেকে শুরু করে বিভিন্ন ভাবে খাওয়া যায়। তাহলে আমরা যদি এই খাবারগুলোকে আমাদের খাবারের সাথে যোগ করি তাহলে কিন্তু আমাদের পুষ্টিটা, আমরা সবাই মনে করি কি বোধহয় দামি খাবারে পুষ্টি বেশি, খাসির মাংস, তারপরে এইসব খাবারে বোধহয় বেশি পুষ্টি। ব্যাপারটা কিন্তু ওরকম না, পুষ্টির সাথে দামের কোনো সম্পর্ক নাই। আমরা যেমন ধরেন সালাদ কিন্তু আমাদের রেগুলার মেনুতে থাকে না, ওই বিরিয়ানি হলে একটু সালাদ খাই, কিন্তু রেগুলার যদি আমরা একটা সালাদ খাই খুবই সস্তা, যে সবজিগুলো যখন পাওয়া যায় সেগুলো দিয়েই যদি আমরা একটা সালাদ রেগুলার খাই, আমরা ভাতের জায়গায় ভাতের পরিমাণ কমাই দিয়ে যদি সবজির পরিমাণটা বাড়াইতে পারি, কারণ ভাতে আসলে কোনো পুষ্টি নেই। এই যে ডায়াবেটিস বলেন, মোটা হয়ে যাওয়া বলেন, ফ্যাটি লিভার বলেন, এর মূলে কিন্তু ভাত বা রুটি যাই বলেন, এটা খাওয়া কমাই দিতে হবে, সবজিটা বাড়াইতে হবে, সবজি গামলায় নিতে হবে, বাটিতে ভাত নিতে হবে। প্র্যাকটিসটা এরকম জায়গায় নিয়ে আসতে হবে যে আমরা সবাই সবজি বেশি খাবো, এবং সবজিটা রান্না করার সময় চেষ্টা করতে হবে তেল মশলা এবং কম আঁচে রান্না করা যায়, মানে সবজির কালারটা সবজির মতোই থাকবে। আমরা সবুজ শাকরে কালো বানাই ফেলতেছি, রান্নার পরে রংটা কালো বা লাল হয়ে যাচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে সিদ্ধ খেতে পারলে সবচেয়ে ভালো। দেখবেন পাহাড়িরা কিন্তু সিদ্ধ খায়, চীন জাপানের কথা বললাম, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওই সিদ্ধ সবজি ওরা খায় এবং প্রচুর সবজি খায়, ওরা অল্প চারটা ভাত খায়, কোনো দেশে তো ভাতই খায় না, এই 2-4টা দেশে ভাত খায়, ম্যাক্সিমাম দেশে কিন্তু ভাত খায় না। তাহলে আমাদের এই যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন, খাবারে কিছু পরিবর্তন, এর সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই যে না বাবা এ করতে গেলে আমার অনেক টাকা লাগবে না, আমি এত টাকা কনে পাবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। বরং এটা না করলে আপনার টাকা লাগবে, এটা যদি আপনি না করেন তাহলে আপনার অসুখ বিসুখ হবে, আপনার ঘন ঘন ডাক্তার কাছে যেতে হবে। এখন প্রত্যেক ঘরে খুঁজলি মনে হয় 2-4-5-10টা ফাইল পাওয়া যাবে, ডাক্তারে পাওয়া যাবে না, তাতে নানা রিপোর্ট আছে, এই টেস্ট ওই টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, এবং আজকে আপনি এক গাদা টেস্ট করায় নিয়ে আসলেন, 2 মাস পরে আবার আরেক ডাক্তারের কাছে যাবেন, সে আবার ওই টেস্টগুলো করাবে, খালি টেস্ট। এখন আমাদেরকে যদি এই জিনিসগুলো আমরা একটু শুধু জানতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকি। আপনাদের কি মনে হয় যে আমাদের এই কাজটা ভালো কাজ, এবং এই কাজে কিন্তু আপনাদের অংশগ্রহণ যদি না থাকে তাহলে আমরা কিন্তু কিছু করতে পারবো না, আপনাদেরই অংশগ্রহণ থাকতে হবে, আপনাদেরই আগ্রহ থাকতে হবে, আপনাদেরকেই বরং আমরা এসে দেখবো যে আপনারা সবাই এসে বসে আছেন, হয়তো আজকের কথা বাদ, কিন্তু আগ্রহটা তৈরি হতে হবে আপনাদের। কি বলছি বুঝছেন? কারণ আমাদের কিন্তু এখানে কোনো বেনিফিট নাই, এটা কোনো এনজিওর প্রজেক্ট না যে কেউ আমাদের টাকা দিয়েছে এই কাজটা করার জন্য, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা সবাই যার যার গাটের পয়সা খরচ করে এখানে আসছি। আচ্ছা, আমরা মেলার পরে নতুন করে আমরা একটা শিডিউল করব, ঠিক আছে? আমাদের অলমোস্ট আমাদের এই গ্রামের সবার কাছেই পৌঁছানো হয়ে গেছে প্রায়। না, আর একটা জিনিস বলি যে সব মিটিংয়ে সবাই সবসময় উপস্থিত থাকতেও পারে না, এটাই বাস্তবতা। আজকে হয়তো একজনের কাজ আছে, কালকে আরেকজনের কাজ থাকতে পারে, আজকে উনি আসছে, পরের মিটিং উনি আসতে পারবেন, কিন্তু এই যে আমরা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় করছি না, এইটা হয়তো এরপরে আমরা মেলার পরে আর এরকম না করে, কারণ এতে করে কোথাও পুরো আলোচনা করা যাচ্ছে না, আজকে এখানে একটু খানিক হচ্ছে, কালকে ওখানে একটু খানিক হচ্ছে, তাই না? কারণ আজকেও কিন্তু আমরা আপনাদেরকে জানাইতেই আসছি আসলে। তাহলে এই জানাজানিটা হয়ে গেলে মেলায় আরো জানাজানি হয়ে যাবে, তারপরে আমরা একটা ঠিক করব যে আমরা একটা নির্দিষ্ট কোন জায়গায় কোন দিন কখন বসলে আমরা মোটামুটি আপনাদের, কারণ একটা জায়গা না হলে কি হবে, কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে হয়তো আমাদের একটু ছবি দেখাইতে হবে, কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটু তৈরি করে আপনাদেরকে দেখাইতে হবে, সেজন্য আমরা একটা নির্দিষ্ট জায়গায় হয়তো বসবো। কিছু জিনিস আছে, কিছু ব্যায়াম আমরা বললাম যে কিছু ব্যায়াম করায় দিব আমরা, তাই না? যেমন এই যে হাঁটু ব্যথার জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম, মাজায় ব্যথার কিছু নির্দিষ্ট ব্যায়াম, ঘাড়ে ব্যথার কিছু নির্দিষ্ট ব্যায়াম, ওনার ওজন কমানোর জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম, এরকম কিছু ব্যায়াম
আমরা করাবো। তাহলে সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা লাগবে, এই উঠোনে তো আর ব্যায়াম করা যাবে না। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গা সবাই মিলে ঠিক করব যে কোথায়, কখন, কবে বসলে ভালো হয় আপনাদের জন্য, কয়দিন পর পর বসলে ভালো হয়। এটা এরকম না যে আচ্ছা ঠিক আছে এই সপ্তাহে একরকম হয়ে গেল, এটা এরকম না। আমরা চাই এটা ধারাবাহিকভাবে চলুক, 2 বছর 3 বছর 5 বছর ব্যাপী চলুক। তাহলে সেই চলতে গেলে আমরা যদি মনে হয় যে না আমরা মাসে একটা করলেই যথেষ্ট, তাই করব আমরা। আমাদের কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি দরকার না, মানে আমাদের পরিমাণ বাড়াইতে হবে, ব্যাপারটা এরকম না। আমাদের দরকার হচ্ছে যে হ্যাঁ সত্যিকার অর্থে এটা আপনারা জানছেন এবং সেটা মানছেন। কোনো জ্ঞান যদি প্রয়োগ করা না হয় তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি মানেন না, তাহলে তো লাভ হলো না কিছু। আমরা চাই যে কিছু মানুষ, যেমন উনি উদাহরণ দিলেন যে ওনার মা অসুস্থ ছিলেন, কিছু সমস্যা ছিল, আজকে সেই সমস্যা থেকে উনি মুক্ত হয়ে উনি হেঁটে বেড়াচ্ছেন। ঠিক একইভাবে আমরা এইটাই বলতে চাই যে ওই গ্রামে যায় দেখো বুড়ো মানুষ কেউ কুঁজো নাই, কারোর হাঁটুতে ব্যথা নেই, কারোর মাজায় ব্যথা নেই। ওই গ্রামে গত 1 বছরে কেউ স্ট্রোক করে নাই, ওই গ্রামে গত 1 বছরে কারো হার্ট অ্যাটাক হয় নাই, ওই গ্রামে যেয়ে দেখো কারো ডায়াবেটিস নাই। এইরকম জায়গায় আসলে আমরা যেতে চাই এবং এটা সম্ভব। আমি বললাম যে এই রোগগুলো প্রতিরোধমূলক, কিন্তু এই রোগগুলো ঠেকানো যায়, এই রোগগুলো ঠেকানো সম্ভব। শুধুমাত্র আমাদের কিছু জিনিস জানতে হবে, আর কিছু। এইটা মূলত হয়েছে আপনাদের পানির টানির কাজ টাজ করার জন্য। হয়তো আপনি যেটা করবেন সেটা হলো ওই পানির কাজ করার আগে হাতে একটু সরিষার তেল মাখায় নেবেন। সরিষার তেল মাখায় নিয়ে তারপরে আপনি পানির কাজ করবেন, তাতে আপনার চামড়ায়, সরাসরি চামড়ায় পানির কন্ট্যাক্টটা কম হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো রাতে ঘুমানোর সময় সব কাজ শেষ করে রাতে ঘুমানোর সময় নারকেল তেল আছে, একটু নারকেল তেল ওই জায়গায় ভালো করে মাখায়, হাতে মাখায় ঘুমাবেন। এইবার সরিষার তেল না, নারকেল তেল। নারকেল তেল হচ্ছে স্কিনের জন্য ভালো। আচ্ছা, আর সরিষার তেল মাখাবেন হচ্ছে পানির কাজ করার আগে, আর নারকেল তেল লাগাবেন রাতে। সাবান লাগাবেন না হাতে, যত কম পারেন। আর আপনি যেটা করছেন ওই যে নিম পাতা, ওটা আরো ভালো করবে। আপনি কয়েকটা নিম পাতা, 5-7-10টা নিম পাতা, অল্প একটুখানি কাঁচা হলুদ আছে ঘরে, কাঁচা হলুদ একসাথে বাটবেন। বাইটে যখন আপনি অবসর থাকবেন, যখন যে এখন আর কোনো কাজ করতে হবে না 2-1 ঘন্টার মধ্যে, তখন আপনি এই আঙ্গুলে একদম প্রলেপ দিয়ে ভালো করে লাগাই বসে থাকবেন। রাত্রে এখন বিছানায় লেগে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা তাহলে কি মোটামুটি আজকের মতো আমরা এখানে শেষ করি। আপনার কি অনেক কষ্ট হচ্ছে? না, এখন কি খুব বেশি ব্যথা হচ্ছে আপনার? অ্যালার্জির বড়ি, এমনি কোনো রেগুলার ওষুধ খান না? না অ্যাজমা কি না, অ্যাজমা শ্বাসকষ্ট কিন্তু আলাদা। হাঁপানি রোগ কিনা আপনার? আচ্ছা, আপনি মধু আছে ঘরে? আচ্ছা, আপনি হলো 1 কাপ পরিমাণ পানি নেবেন, পানি নিয়ে ওর মধ্যে কয়েকটা তুলসী পাতা দেবেন। তুলসী পাতা দিয়ে আরো ভালো হয় যদি 2টো বাসক পাতা দিতে পারেন, আছে না? আচ্ছা, দিয়ে পানিটা ভালো করে ফুটাবেন। ফুটানোর পরে পানিটা সেকে নেবেন। সেকে নেওয়ার পরে লেবু আছে, অর্ধেকটা লেবুর রস দেবেন, আর 1 চামচ মধু দেবেন ওর মধ্যে দিয়ে। ওই গরম অবস্থাতেই, মানে মধুটা দেবেন সেকে নেওয়ার পরে, একটু গরমটা কমলে খাওয়া যায় এরকম অবস্থায় আসলে মধু এবং লেবুটা দিয়ে খেয়ে নেবেন। সকালে 1 কাপ খাবেন এবং রাতে ঘুমানোর সময় 1 কাপ খাবেন। আর হচ্ছে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চামচ লবণ গুলে দিয়ে গড়গড়া করবেন, করে ফেলে দেয় না, এটা করবেন। এটা করলে আপনার গলায় যে ইরিটেশনটা হয়, যে খুক খুক করে কাশি আসে, কাশি আসলে তারপরে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ওই ইরিটেশনটা কমবে। আর খালি পায়ে থাকবেন না, ঠান্ডা লাগাবেন না। আপনি এই সকাল বিকাল কিছুদিন এই মধুর এই যেটা বললাম তুলসী, একটু আদাও দিবেন সাথে, দেখবেন যে কাশির সিরাপ চাইতে অনেক ভালো কাজ করে।